আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। চলমান অস্থিরতা নিরসনে জাতীয় সংসদ নির্বাচন সংস্কার ও জুলাই গণহত্যার বিচার কাজ সহ জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নিজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। এর আগে বিকেলে এলডিপি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, সিপিবি, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ 11টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনা ফলপ্রসূ না হলেও প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনীতি ও নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম এবং অবসরপ্রাপ্ত মেজর জামান মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এগিয়ে এলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। সরকারের পদত্যাগের আলোচনায় উদ্বেগ, উৎকণ্ঠা এবং গুঞ্জনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে 3 রাজনৈতিক দল বিএনপি, জামাত ও এনসিপি। অস্থিরতা নিরসনের লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত 3 দলই রয়েছে আগের অবস্থানে। তার লিডারশিপে সবার আস্থা আছে পুরো জাতি। এরপরও চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বসা তো সবসময় পজিটিভ ব্যাপার, প্রয়োজন বোধে আবার বসতে হবে, তারপরে আবার বসতে হবে। এই বসে বসেই এক ধরনের কনসেনসাসে আসতে হবে যে আমরা কখন নির্বাচনটা চাই। সরকারের পক্ষ থেকে খুব ক্লিয়ার মেসেজ দরকার। যদি ইলেকশনটা ডিসেম্বরে হয়, ডিসেম্বরের জন্যই রোডম্যাপ, যদি জানুয়ারিতে হয় জানুয়ারির জন্য রোডম্যাপ। এই কাজটা আমরা পরিষ্কার করে বললে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের ট্রাস্ট আসে। সেনাপ্রধানের বক্তৃতার পর যে পরিস্থিতি যেভাবে মনে হচ্ছিল একটা অস্থিতিশীল অবস্থা, আমার মনে হয় যে আজকে এই সময়ে এসে পরিস্থিতি অনেকটাই শান্ত, স্থিতিশীল হয়েছে, শান্ত হয়েছে। গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করে দেশের মানুষের কাছে একটি বিশেষ স্থান অর্জন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চলমান সংকট নিরসন কিংবা হ্রাসে তিনি ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন তারা। উনি অনেক গ্রহণযোগ্য একজন নেতা, অনেক গ্রহণযোগ্য, সবার কাছে উনি সম্মানিত। উনি যদি একটা আহ্বান জানান দেশের মানুষকে, বিএনপিকে, তার দলের নেতাকর্মীকে, সবাইকে যারা এটার অংশীজন, তাদের সবাইকে যদি একটা আহ্বান জানান, তাহলেও বোধহয় পরিস্থিতিটা একটু শান্ত হতে পারে। বেগম জিয়া তো অনেক প্রাজ্ঞ মানুষ, উনি রাজনীতির অনেক কাঠখড় পোড়ানো মানুষ, সুতরাং ওনার একটা ভূমিকা থাকতে পারে, তবে সেটা দলের মধ্যে সমঝোতার প্রেক্ষিতে হয়। দাবি ভিন্ন হলেও সংলাপের মাধ্যমে 3 দল এক পথে মিলিত হবে এবং সে অনুযায়ী সবকিছু রোডম্যাপ হবে বলে মনে করেন তারা। অন্যথায় বিপদের শঙ্কা তাদের। 3 পক্ষই ঠিক কথা বলেছেন, তারা তাদের দাবি উপস্থাপন করেছেন এবং এক পর্যায়ে এসে এই 3 জনের দাবিটাই সমন্বিত করে হয়তোবা একটা আমরা পথ নকশা পাবো। আলটিমেটলি একটা সমাধানে আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যদি এই বিকল্প না থাকে, আমরা যদি কনসেনসাস আসতে না পারি, তাহলে যেটা হবে যে আমাদের কোনো পরিবর্তন হবে না, আমরা যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই থেকে যাব। সংকট নিরসনে বড় দল হিসেবে বিএনপিকে সরকারের সহযোগীর ভূমিকায় থাকতে হবে, এমন মত উঠে আসে তাদের কথায়। খান আলামিন, আরটিভি, ঢাকা। সংবিধান সংশোধন নিয়ে দ্বিমত জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। জাতীয় ঐক্যমতের বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের মত বিনিময়ে এই কথা জানিয়েছেন তারা। তবে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় যেসব বিষয়ে এক হয়েছে তা জানানোর পাশাপাশি স্বচ্ছতার জন্য যে বিষয়ে সমঝোতা হয়নি তাও জনগণকে অবহিত করা হবে। বিস্তারিত শাকিলা করিমের রিপোর্টে। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার গঠন সহ 5 সংস্কার কমিশন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপে বৈঠক শেষে নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আমরা মনে করি দুই দিক থেকে জিনিসটা হওয়া। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। বলেন, গেল 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে সংস্কার কার্যক্রমেও। আমাদের সোসাইটি ধর্মীয় ভ্যালু এবং ফ্যামিলি ভ্যালু দিয়ে রান করে। সেইখানে ধর্মীয় যারা আছেন, ধর্মীয়
পার্সোনালিটি আছেন তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে আমার দরকারি কথা বলতে পারবো, আমি যে মবাক্রান্ত হব না, এইটার জন্য আসলে কি 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 ধরনের জায়গা তারা তৈরি করবেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার আলোচনায় ঐকমত্য তৈরিতে বিস্তারিত আলোচনা করবে কমিশন। যেসব বিষয় ঐকমত্য তৈরি করা যাবে না সেসব বিষয় জনসম্মুখে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতপার্থক্য থাকবে, সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। নাগরিক সমাজের চিন্তা ভাবনাগুলোকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আমরা এখানে আপনাদেরকে অনুরোধ জানিয়েছি। সমাপনী বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ আরও বলেন, বারবার রক্ত দেওয়া সম্ভব নয়, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে। এক জায়গায় সকলে একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কিন্তু কেবলমাত্র সেটা এই ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই সম্ভব হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। আমি প্রথম থেকেই বলছি যে সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে। সংস্কার কার্যক্রমে ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 15 ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। শাকিলা করিম, RTV, ঢাকা। ফাঁসিবাদ শক্ত হাতে রুখে দিতে অন্তর্বর্তী সরকার নয়, প্রয়োজন নির্বাচিত সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনো রাগ অভিমান নয়, দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করে বলেও জানান তিনি। ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক। মাহদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির পুরনো মিত্র ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে দলটির প্রধান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, অনতিবিলম্বে নির্বাচন শিডিউল ঘোষণা না হলে রাস্তায় নামবে দেশের মানুষ। আপনি এই কিংস পার্টির কথায় ওঠেন, বসেন, চলেন, তাকে দিয়ে করবেন না, এই শিশু বাচ্চাকে দিয়ে দল চলবে না। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, পতিত স্বৈরাচারের মতো চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না দেশের জনগণ। নাগরিকরা তাদের দাবিতে সোচ্চার হলে তাতে রাগ করার কিছু নেই বলেও মনে করেন তিনি। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু তারেক রহমান বলেন, জনগণকে অন্ধকারে রেখে নেয়া সরকারের কোনো পরিকল্পনা টেকসই হবে না। বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে সংস্কার দুরভিসন্ধিমূলক বলেও মনে করেন তিনি। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না। বাজেট পাশের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল অবস্থা সৃষ্টি করেছে, এটি আমাদের অর্থনীতির জন্য কিন্তু খুব ভালো বিষয় নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। বলেন, মানুষ সংস্কার বোঝে না, মানুষ চায় স্বস্তি। ভোটের অধিকার প্রয়োগ করতে জনগণ উদগ্রীব বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। মাহদুর রহমান রুবেল, RTV, ঢাকা। অন্য সরকারের চেয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের বেশি ম্যান্ডেট আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর সঙ্গে মত বিনিময়ে কালে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে। দেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী সমুদ্র বন্দর দরকার উল্লেখ করে প্রেস সচিব আরও বলেন, চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি, বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এই খাত পুনর্গঠন করা হবে। অন্য যে কোনো গভর্নমেন্টের মধ্যে এই
গভর্নমেন্টের ম্যান্ডেট। তো রিফর্মের মধ্যে তো এগুলো সবই পড়ে। আপনি ইকোনমিক রিফর্ম করবেন, চিটাগাং পোর্টকে এড়িয়ে আপনি রিফর্ম করতে পারবেন না, বিকজ আপনার জব তৈরি করতে হয় এবং এই জব তৈরিটা চিটাগাং পোর্টের এফিসিয়েন্সির সাথে জড়িত। এখন আপনি দেখতেছেন আপনাকে কিভাবে জড়িত, আপনি এটা পুরো পৃথিবীতে এটা হয়েছে। এমন কোনো দেশ নাই যারাই ইকোনমিক্যালি প্রসপার করছে যার একটা দুইটা বা 10-15টা পোর্ট বিদেশিরা এসে ম্যানেজ করে না, সেটা একটা উন্নত দেশই হোক আর একটা ডেভেলপিং দেশই হোক না কেন। সচিবালয় সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি বেড়েছে, কিন্তু দুর্নীতিবাজদের ধরতে সরকারের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে আলাদা অনুষ্ঠানে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ডক্টর ইউনূসকে জনগণ থেকে দূরে রাখতে কিছু উপদেষ্টা ষড়যন্ত্র করছে। অর্ণব গফুরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসর বহাল আছে। জনগণের ভাষা না বুঝে অন্তর্বর্তী সরকারের অনেকে কর্তৃত্ববাদী হয়ে উঠছে বলেও অভিযোগ তার। এদিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় সংস্কার বিষয়ে সরকারের যোগ্যতা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বরচন্দ্র রায়। আহ্বান জানান বিদেশিদের হাতে দেওয়ার পরিবর্তে চট্টগ্রাম বন্দরের দুর্নীতি নির্মূলের। সাধারণ খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্দরে লুটপাট করে সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই। আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে, এখানে একটু ঝুঁকি আছে। এখন সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কটা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কি করে ধরবেন? একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন। একই অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচনের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এটা সমাজকর্মী এনজিও কর্মী দিয়ে রাষ্ট্র চলবে না, রাষ্ট্র চালাইতে হলে রাজনীতিবিদদের দরকার আছে। অরণ্য গফুর, RTV, ঢাকা। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট আয়োজনে নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছে খেলাফত আন্দোলন। আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির আমির আবু জাফর কাশেমি। বিগত 3টি জাতীয় নির্বাচনের জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অধিকার পুনরুদ্ধারে বর্তমান কমিশন সক্ষম। বৈঠকে সংগঠনের 2 অংশের নিবন্ধন নিয়ে সমস্যা সমাধানের কমিশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যে সরকার ক্ষমতায় আছে সেই সরকারই স্থানীয় সরকার নির্বাচনগুলো তাদের দলীয় লোকদেরকে পাশ করানোর চেষ্টা করে। এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের প্রস্তাব যে স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয় তাহলে তৃণমূল থেকে মেম্বার, চেয়ারম্যান, সৎ এবং যোগ্য লোক যারা দেশের সেবক হবেন, বাস্তবে দেশের সেবা করবেন, তারাই উঠে আসতে পারবেন। 5ই আগস্ট চানখারপুলের শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে গুলি করে হত্যা করার মামলায় ফরমাল চার্জ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এর মাধ্যমে জুলাই গণহত্যার বিচার কার্য আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেই সঙ্গে দিল্লি থেকে অডিও বক্তব্যে বিচার কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ব্যাখ্যা চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন GM মাহমুদ। গত 5ই আগস্ট এভাবেই রাজধানীর চানখারপুলে প্রতিবাদী মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়, হত্যা করা হয় শিক্ষার্থী আনাজ সহ 6 জনকে। জুলাই আগস্টে এভাবে নির্দয় ও নিষ্ঠুরভাবে 1,500-এর বেশি মানুষকে হত্যা করা হয়। গুলিবিদ্ধ হয় 23,000-এরও বেশি মানুষ। চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, যার মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এর আগে এ মামলার 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ইনডাইটমেন্ট বা ফরমাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, সেটা আজকে বাংলাদেশে শুরু হয়ে গেল।
আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার এমন বক্তব্য ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ ও হুমকি বলে প্রসিকিউশনের অভিযোগের প্রেক্ষিতে আদালত অবমাননার ব্যাখ্যা চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটার নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন। এছাড়াও গত 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে 6 জনের লাশ পোড়ানো মামলার তদন্ত প্রতিবেদন 24 জুনের মধ্যে দাখিলের নির্দেশও দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে এ মামলার 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। শেখ হাসিনা সরকার ভোটে কারচুপি করার জন্য 2018 সালে সরকারি চাকরি বিধিমালা আইন সংশোধন করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কর্মচারীদের সমস্যা হলে আলোচনার মাধ্যমে এর সমাধান করা হবে। এদিকে এই আইন প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকে এটিকে কালো আইন আখ্যা দিয়ে বিক্ষোভ শুরু করে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। রোববার সচিবালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ করলে এতে ব্যাঘাত ঘটে স্বাভাবিক কার্যক্রমের। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু সংশোধন করছিল, ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। এদিকে পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণে প্রজ্ঞাপনের দাবিতে মন্ত্রী পরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। কারণ এই যে দোসরদের আপনারা দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সরকার, ছাত্রলীগ নিষিদ্ধ করছে, যুবলীগ নিষিদ্ধ করছে, তাহলে তাদের মাস্টারমাইন্ড যারা তারা প্রশাসন চালাবে কেন? এ ব্যাপারে কিন্তু সবাই একমত। সচিবালয় থেকে অবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সব সেবাতেই কর্মবিরতির ঘোষণা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের। এনবিআর বিলোপের প্রতিবাদে রাজস্ব ভবনে করা অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা করেন তারা। বলেন, নতুন সংস্কারের পক্ষে থাকলেও নতুন অধ্যাদেশের বিপক্ষে অবস্থান তাদের। এক্ষেত্রে আগের 4 দাবিতে অনড় রাজস্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা। এ সময় এই অচল অবস্থা নিরসনে সরকারকে এগিয়ে আসার আহ্বান তাদের। আশা করছি সরকার এই অধ্যাদেশ বাতিল করে সমাজের অংশীজনদের বিশেষজ্ঞ মতামত ও আমাদের অভিজ্ঞতালব্ধ পর্যবেক্ষণকে পুনর্বিবেচনা করবে। কালকে থেকে শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতি রেখে সকল সেবা বন্ধ থাকবে, এখানে কর্মবিরতি চলবে। কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়ে 60 থেকে 65 টাকা, আর ঢাকার বাইরে 5 টাকা বাড়িয়ে 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে সরকার। সচিবালয় ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, কাঁচা চামড়া সংরক্ষণে গুরুত্ব দিয়েছে সরকার, তাই ঈদের পর 10 দিন ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে প্রতি বছরই থাকে বিস্তর অভিযোগ। ন্যায্য মূল্য না পেয়ে ঘটে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাও, বঞ্চিত হয় এতিমখানার শিশুরাও।
এমন বাস্তবতায় সঠিক মূল্য নিশ্চিত করতে তৎপর সরকার। সচিবালয়ে চামড়ার মূল্য নির্ধারণ নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সিন্ডিকেট ঠেকাতে এবার সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে সরকার। এছাড়া রপ্তানিতেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। উপদেষ্টা জানান, এবছর ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 65 টাকা আর ঢাকার বাইরে 60 টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির ক্ষেত্রে আমরা যেটা বলেছি 22 থেকে 27 টাকা এবং বকরির ক্ষেত্রে আমরা বলেছি 20 থেকে 22 টাকা। গরুর চামড়ার ক্ষেত্রে আমরা বলেছি যে 60 থেকে 65 টাকা ঢাকায় এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে। এদিকে পশুর হাট ও কাঁচা চামড়া ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা মহানগরে 20টি হাট বসবে এবার। এছাড়া 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন তিনি। গরুর যে গাড়ি এইগুলি আসবে, ট্রাকগুলি, এগুলি কোনো অবস্থায় রাস্তায় নামানো যাবে না। এই বর্জ্যগুলি যেন যত তাড়াতাড়ি সম্ভব, তো প্রশাসক মহোদয়রা আমাদের আশ্বাস করছেন যে তারা 12 ঘন্টার ভিতরেই মোটামুটি এইটারে ক্লিন করে পারবে। ফাঁকা ঢাকায় জনগণের জানমালের নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জন্য তো আমাদের বাহিনীগুলি তো সজাগ থাকবেই। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক হুইপ ও জয়পুরহাটের সাবেক এমপি আবু সাইদ আল মাহমুদ স্বপন ও তার স্ত্রী মেহবুবা আলমের নামে 2টি মামলা করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, স্বপনের আয় বহির্ভূত 1,26 লাখ টাকা এবং নিজ যৌথ প্রতিষ্ঠানের নামে 28টি ব্যাংক হিসেবে 653,16,90,000 টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও তার স্ত্রী মেহবুবা আলমেরও 2,22,00,000 টাকা আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া গেছে। নিজ যৌথ ও প্রতিষ্ঠানের নামে 28টি ব্যাংক হিসাবে 653,16,00,000 টাকার বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। অপরাধলব্ধ উক্ত অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে ছদ্মাবরণ করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত হয়েছে। রাজধানীতে রেডি মিক্সিং যন্ত্রের গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা গেছে মোটরসাইকেলের 2 আরোহী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটির চাপায় 2 মোটরসাইকেল থাকা 2 জন ঘটনাস্থলে মারা যান। বনানী থানা পুলিশ ঘাতক গাড়িসহ হেলপারকে আটক করলেও পালিয়ে যায় চালক। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকাল 9:30টার দিকে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের সাইডে রেডি মিক্সিং মেশিনের গাড়ির চাপায় পিষ্ট হয়ে মারা যান 2 মোটরসাইকেলের 2 আরোহী। ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্ট জানান, গাড়িটি ফেলে চালক পালিয়ে গেলেও আটক করা হয়েছে তার সহকারীকে। বাইক থেকে ডান সাইডে পা রাখছে যে পড়ে গেছে, পিছন থেকে একজন মিক্সার মেশিন এসে তার মধ্যে উঠায়। নিহতদের মধ্যে আসিফ মাহমুদ সম্পদের বাড়ি মাগুরায়। চট্টগ্রামে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষে চাকরির অপেক্ষায় ছিলেন। বাবার অপারেশনের জন্য এসেছিলেন রাজধানীতে। ওর বাবা অসুস্থ ছিল, টঙ্গীতে একটা হাসপাতালে ভর্তি আছে, বাবার কাছে আসছিল। ওইখান থেকে ওর খালার বাসা থেকে খাবার নিয়ে গেছিল, আসার পর। অপরজন কুষ্টিয়ার আশফাকুর রহমান আসিফ দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকায় রাইড শেয়ারিং এর পাশাপাশি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। রোড অ্যাক্সিডেন্ট যে পরিমাণ হচ্ছে, এটা আমাদের সামাজিকভাবে সকলকে সচেতন হতে হবে। জব কোচিং করে সাথে পার্ট টাইম উবার পাঠাও এগুলো চালাই। 2টি তাজা প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী চালকের শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষণ করা হবে। বিকেলে কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনের সাংস্কৃতিক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই কথা বলেন তিনি। এদিকে ময়মনসিংহে ত্রিশাল ও চুয়াডাঙ্গায়ও নানা আয়োজনে পালিত হয়েছে কবি নজরুলের জন্মবার্ষিকী। কিছু কিছু শুরু করছি, হয়তো পরবর্তীতে যারা আসবেন তারা এটাকে কন্টিনিউ করবেন। এবং আপনি যে অভিযোগটা করেছেন যে নজরুলের অনেক স্মৃতির জায়গা, আমি নিজেই শ্যুট করেছি অনেক জায়গায় দারোগা বাড়িতে, এগুলোর আমি দেখি না কোথাও সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু আমি আশা করি আমরা শুরু করলাম, অন্যরা সেটা কন্টিনিউ করবে। দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াদিয়ার স্কুটার নিয়ে এলো রানার অটোমোবাইলস পিএলসি। সকালে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ইয়াদিয়া GT60 ও 8S200 সহ বেশ কয়েকটি নতুন মডেলের স্কুটারের উদ্বোধন করা হয়। এ সময় রানা গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ক্রেতার সন্তুষ্টি তার কোম্পানির মূল লক্ষ্য। সেই বিবেচনায় পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করবে ব্র্যান্ডটি। অনুষ্ঠানে রানা গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, ইয়াদিয়ার গ্লোবাল সেলস শাখার জেনারেল ম্যানেজার জবার হু সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংক অধিগ্রহণ আইনের ফলে বেসরকারি ব্যাংক ইমেজ সংকটে পড়তে পারে বলে মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB। নিজেদের মমতা দিয়ে বেসরকারি ব্যাংক গড়ে তোলা হয়েছে জানিয়ে সরকারকে আগে সরকারি ব্যাংকের দুর্বলতা দূর করার আহ্বান জানান তারা। সহযোগিতা পেলে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন কেউ কেউ। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। সম্প্রতি ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স 2025-এর গ্যাজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এতে বাংলাদেশ ব্যাংকে বেসরকারি, রাষ্ট্রায়ত্ত এবং বিদেশি সহ তফসিলি ব্যাংক নিয়ন্ত্রণ সহ ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে। মালিকদের যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তিও দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এই নীতিমালা প্রয়োগ করতে যে ব্যাংকগুলোর অসুবিধা হচ্ছে তার সময় চেয়েছে, আমরা 1 মাস সময় দিয়েছি। নতুন এই আইন প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB'র চেয়ারম্যান বলেন, প্রণয়নের আগে সংশ্লিষ্টদের মতামত নিলে ভালো হতো। সমস্যা এখানে একটা আছে, এটা একটা পাবলিক এর সৃষ্টি করে আর কি, যে সব ব্যাংকগুলোতে যখন তখন এই ব্যাংক হতে পারে, তাহলে তখন ব্যাংকের প্রতি আটটু অনাস্থা এসে যায়, যেটাকে বলা হয় আপনার ইমেজের প্রশ্ন এসে যায়। আর্থিক খাত দুর্বল হওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকেরও দায় রয়েছে জানিয়ে আইনটি বাস্তবায়ন কঠিন হবে বলেও মন্তব্য করেন FBCCI-এর এই সাবেক সভাপতি। কালকে যদি বাংলাদেশে একটা ইলেকশন হয়, সংসদ গঠিত হইল, সেই সংসদ তো এই অধ্যাদেশ পাশ করতে হইব। যদি সে সংসদ পাশ না করে তাহলে কি এই ক্ষমতা টিকে থাকলো? তবে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এই আইন করা হয়েছে বলে মনে করেন BAB'র কেউ কেউ। কোনো ব্যাংক বন্ধ করার জন্য করা হচ্ছে এটাই মনে করি না, বরং এই ব্যাংকগুলোকে পুনরুদ্ধার করার জন্যই এটি একটি পদক্ষেপ বলে আমি মনে করি। যাদেরকে অনেকদিন থেকে দুর্বল ব্যাংক বলা হচ্ছে, তারা কিন্তু অনেকেই এই সময়ের মধ্যে তাদের যথেষ্ট পরিমাণ রেজিলিয়েন্স, টিকে থাকার সামর্থ্য তারা প্রমাণ করতে পেরেছেন। এই আইনের ফলে ভালো ব্যাংকগুলোর যেন ক্ষতি না হয় সেই বিষয়ে দৃষ্টি রাখার দাবি BAB'র চেয়ারম্যানের। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। 3 ম্যাচের T20 সিরিজ খেলতে আজ পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দলের প্রথম বহর। রোববার সকালে লাহোর পৌঁছানোর দলটিতে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়াও টিম ম্যানেজার নাফিস ইকবাল সহ মোট 10 জন ছিলেন এই বহরে। দলের বাকিরা পাকিস্তানে যাবেন সোমবার। একই দিনে দলের সাথে যোগ দেওয়ার কথা IPL-এ খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানের। সবকিছু ঠিক থাকলে আগামী 28 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম T20। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 30 মে ও 1 জুন। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত সিনেমা আলী। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই সিনেমাটিকে। গতকাল উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র আলী উপকূল অঞ্চলের এক কিশোর, যে বেড়ে উঠেছে সমাজের এক কঠোর প্রথার ভেতরে। সিনেমাটিতে স্বনামে অভিনয় করেছেন আর টিভি ইয়াংস্টারের শিল্পী আল আমিন।
সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতে সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।